দোকান শপিং মল খোলা রেখে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্তে পণ্য পরিবহনেও ব্যাপক কড়াকড়ি। দেশে একদিনে মৃত্যু 97। ধান চালের সংগ্রহ মূল্য বাড়ল। বাড়তি দামে কৃষক পাবে 1 টাকা আর মিলার 4 টাকা। ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের কাছ থেকে কেনার দাবি। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। করোনা মহামারী ঠেকাতে চলতি মাসের শুরু থেকে কখনো কঠোর বিধিনিষেধ আবার কখনো সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করা হলেও তাতে ফল আসেনি খুব একটা। গণপরিবহনহীন সর্বাত্মক লকডাউনে জীবনের ঝুঁকি নিয়েই ঘরের বাইরে দেখা গেছে মানুষের জটলা। এই অবস্থার মধ্যে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। এদিকে এবারও ঈদের জামাত ঈদগাহে নয়, অনুষ্ঠিত হবে মসজিদে। মহামারী করোনা গেল বছরের চেয়ে যেন আরও ভয়াবহ রূপ নিয়ে হাজির হয়েছে এই বছর। দ্বিতীয় ঢেউয়ের তোড়ে বিপর্যস্ত চারদিক। চলতি মাসের প্রথম ভাগে 7 থেকে 13 এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলেছে দেশে। মানুষ খুব একটা মানেনি সেই আদেশ। সে সময় কিছু দোকানপাট বন্ধ থাকলেও পরে ব্যবসায়ীদের চাপের মুখে খুলে দেয়া হয় বিপণী বিতানও। সংক্রমণ যখন আরও ঊর্ধ্বগতিতে উঠল তখন 14 থেকে 21 এপ্রিল প্রথম দফায় 7 দিনের সর্বাত্মক লকডাউনের নির্দেশ আসে সরকারের তরফ থেকে। কিন্তু খুব একটা কার্যকর হয়নি সেই নির্দেশনা। প্রথম দফা শেষ হতে না হতেই 22 থেকে 28 এপ্রিল আবারও দেয়া হলো লকডাউনের নির্দেশনা, যদিও 25 এপ্রিল থেকে খুলে যায় দেশের বিপণী বিতানগুলো। এ অবস্থায় নতুন করে আবারও 28 থেকে 5 মে পর্যন্ত বিদ্যমান লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিপণী বিতান খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ যে আরো এক সপ্তাহ এটাকে কন্টিনিউ করতে হবে। ভারতের অবস্থাটা এত ডিটারিয়েট করছে, এটা নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি যে এটা যদি বাংলাদেশে চলে আসে, এটার জন্য এটা আমাদের সাবধানতা এবং এটা এখন ডিসিশন। তবে আমাদের হয়তো প্রজ্ঞাপন আমাদের কালকে হবে হয়তো। নতুন করে রাত 8টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেয়ায় আবারও বিড়ম্বনার মুখে ব্যবসায়ীরা। আজকে আবার জানলাম যে এটাকে নতুন করে আবার সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত করা হয়েছে। তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের একটু আগে জানানো হয় যাতে করে সেইগুলো ডিসি সাহেব এবং এসপি সাহেবরা জানেন, আমরা সবাই যাতে একত্রে একটি সিদ্ধান্ত পাই। জীবন আর জীবিকার সমন্বয় ঘটিয়ে এই দুঃসময় কাটিয়ে উঠতে সবাইকে আরও অন্তত কয়েক মাস সাবধানতা মেনে চলার কোনো বিকল্প নেই বলে জানাচ্ছেন নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্তে পণ্য পরিবহনেও ব্যাপক কড়াকড়ি করা হয়েছে। চালক সহকারীদের গাড়ির ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। দেশের স্থলবন্দরগুলো দিয়ে বন্ধ রয়েছে জনসাধারণের যাতায়াত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে যেন করোনা না ছড়ায় এজন্য 18টি বিধিনিষেধ সহ সীমান্ত বন্ধ রয়েছে। এর মধ্যেই বেনাপোল ও পেট্রাপোলে ভারত থেকে আসা যাত্রীরা ভিড় করেন ইমিগ্রেশন চেকপোস্টগুলোতে। কর্তৃপক্ষ বলছেন নির্দেশনা মেনে কেবল পণ্য পরিবহন করা হচ্ছে। আমার ছোট দুই ভাই মারাত্মক অসুস্থ, তো যার কারণে ওরা ইন্ডিয়াতে ছিল। এখন হঠাৎ করে বর্ডার বন্ধ হয়ে যাওয়ার কারণে ওরা পেট্রাপোলে আটকা পড়েছে। আমাদের ভিসার মেয়াদ আছে 4-5 দিন, এখন বর্ডার বন্ধ 14 দিনের জন্য। তাহলে এখন আমাদের কি উপায় হবে? আপনারা আজকে যেতে পারবেন, আমরা কালকে এসেছি সবাই। আজকে বললেন যে আপনারা যেতে পারবেন না, তো এখন তো আমাদের ওখানে ভোটও আছে, আমি ভোট দেবো। সরকারি নিষেধাজ্ঞার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের যাত্রী গমনাগমন সম্পূর্ণরূপে বন্ধ আছে। তবে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে। সিলেটের তামাবিল স্থলবন্দরে কোনো যাত্রী না থাকলেও ভারতীয় পণ্যবাহী ট্রাক আসছে। চালক সহকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা না হলেও তাদের গাড়িতে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। যে যতদিন পর্যন্ত মহামারী করোনার কোনো শিথিল না হয় ততদিন পর্যন্ত যেন আমাদের এদিকে আসা যাওয়া সবকিছু বন্ধ থাকে। এই অবস্থায় ইন্ডিয়ান সম্পূর্ণ প্যাসেঞ্জার বন্ধ রাখা এবং বাংলাদেশ থেকে প্যাসেঞ্জার না যাওয়ার জন্য এটা সঠিক সিদ্ধান্ত। আমরা প্রতিটা গাড়িকে মনে করেন স্যানিটাইজিং করতেছি, ড্রাইভারের হাতে স্যানিটাইজিং করতেছি এবং কোনো ভারতীয় ড্রাইভার গাড়ি থেকে নামতে দিচ্ছি না, বাইরতে দিচ্ছি না। ওদেরকে আমরা বুঝাইয়ে বলে দিচ্ছি গাড়িতে থাকবে, গাড়ি থেকে গাড়িতেই চলে যাবে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় ট্রাক ঢুকলেও করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। এতে সংক্রমণের শঙ্কা করছেন এলাকাবাসী। মিজানুর রহমান কবির, সময় সংবাদ। যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত 7 জন সহ 10 করোনা রোগীকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যে তাদের আটক করা হলো।
সবাইকে আবারও হাসপাতালে আইসোলেশনে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে পালিয়ে যাওয়ার কারণে অন্যদের মধ্যে সংক্রমণের আতঙ্ক দেখা দিয়েছে। জুয়েল মৃধা তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে উদ্বেগ বাড়াচ্ছে বহুগুণ। এ অবস্থায় বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে আসা করোনা রোগীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখতে পাঠানো হচ্ছে যশোর জেনারেল হাসপাতালে। তত্ত্বাবধায়ক জানান, ভারত থেকে আসা 7 জন ও স্থানীয় 3 জন রোগী শনিবার থেকে রোববারের মধ্যে যে কোনো এক সময় পালিয়ে গেছেন। একদিন পর সোমবার আটক করা হয় তাদের। পালানোর ঘটনাকে কর্তৃপক্ষের গাফিলতি হিসেবে দেখছেন স্থানীয়রা। পারিপার্শ্বিকতার জন্য বিরূপ প্রভাব ফেলবেই, কারণ আমরা ইদানিং দেখেছি যে বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ এখন ভারত। যাদের সঙ্গে তারা মিশেছে তাদেরকেও আইসোলেশনে নিয়ে আসা, তা না হলে এই করোনার ভয়াবহতা অত্যন্ত বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। কর্তৃপক্ষ কোনো মতে তার দায় এড়াতে পারে না এবং এ বিষয়ে একটা যথাযথ তদন্ত কমিটি হওয়া উচিত। পুলিশ জানায়, অভিযুক্তদের ঠিকানা ও অবস্থান শনাক্ত করে তাদের আটক করা হয়েছে। 10 জন রোগীর মধ্যে 7 জন ছিল ভারত ফেরত, আর 3 জন ছিল আমাদের যশোরের অভ্যন্তরীণ রোগী। সকলকে আমরা চিহ্নিত করেছি এবং সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে আজকেই তাদেরকে যশোর হসপিটালে ফেরত আনার ব্যবস্থা করেছি। চলতি মাসে যশোর জেনারেল হাসপাতালে ভারত থেকে আসা 27 জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। সময় সংবাদ, যশোর। দেশে সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 97 জন। শনাক্ত হয়েছেন 3,306 জন। এদিকে শতাধিক আইসিইউ দিয়েও দেশের সর্ববৃহৎ কোভিড চিকিৎসা কেন্দ্র মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে সামাল দেওয়া যাচ্ছে না সংকটাপন্ন রোগীর চাপ। এটি চালু সপ্তাহ পেরোলেও নিশ্চিত করা যায়নি প্রয়োজনীয় জনবল। ফাঁকা নেই আইসিইউ। 5 দিন ভর্তি থাকার পর 70 বছর বয়সী ডাক্তার সৈয়দ আহমেদকে ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ছোটেন স্বজনরা। এখানে আইসিইউ যতগুলো ছিল অলমোস্ট সবগুলোতে রোগী আছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে আইসিইউ শয্যার জন্য এই ছোটাছুটি অনেক রোগীরই। আবার আইসিইউতে অভাব প্রয়োজনীয় যন্ত্রপাতিরও। আইসিইউর যে মেশিনটা মানে অক্সিজেনের যে সমস্যাটা ওইটা কভার দিতে পারতেছে না, কিন্তু বলছে যে ওনার মুখে যে মাউথের মতো একটা পড়ায় আর কি, বড় দেখে এনে দিতে হবে। বলছে যে এটা বরাদ্দ কম, এটা অন্যান্য পেশেন্টদের আছে, ওইটা পেশেন্ট মারা গেলে তাদের চিন্তাভাবনা যে আমাদেরকে দিবে। ডিএনসিসি হাসপাতালে সেবা শুরুর সপ্তাহ পেরোলেও চালু হয়নি সিটি স্ক্যান, ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা সুবিধা। তাই সংকটাপন্ন অনেক রোগীকে পরীক্ষার জন্য নিতে হচ্ছে অন্য হাসপাতালে। যেহেতু এই মুহূর্তে এখানে টেস্ট হচ্ছে না, ল্যাব টেস্ট, তখন তো অন্য কোথাও থেকে করাইতে হবে। সিটি স্ক্যান, ইসিজি, তারপর বিভিন্ন ব্লাড টেস্ট, ওইগুলো বাইরে করতে বলছে। এখানে একটু লোকবল স্বল্পতা আছে মনে হয়। হাসপাতালে আইসিইউ শয্যা আরও বাড়ানোর কথা জানালো কর্তৃপক্ষ। অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের আরও সক্ষমতা বেড়ে যাবে, সে অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালাবো। এদিকে মাত্র একদিনের নোটিশে প্রথম ডোজে টিকাদান বন্ধ করে দেয় ফিরে যেতে হয় অনেককে। অনেকেই আসছেন এবং তাদেরকে ওইভাবে বুঝাই দেওয়া হয়েছে যে সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা আর ফার্স্ট ডোজ এখন দিতে পারছি না। গত 24 ঘন্টায় কোভিডে প্রাণ হারান আরও 97 জন। নতুন করে শনাক্ত হন 3,306 জন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারী থেকে দ্রুত মুক্তি পেতে ধনী রাষ্ট্র, উন্নয়ন সহযোগী ও আর্থিক সংস্থাগুলোর এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক বিষয় সংক্রান্ত সংস্থা এসকাপে ৭৭তম বার্ষিক সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় মহামারী পরিস্থিতি কাটিয়ে উঠতে 4 দফা প্রস্তাব উত্থাপন করেন সরকার প্রধান শেখ হাসিনা। The COVID-19 pandemic has devastated the health systems and economies across the globe. I recommend taking some measures through SCAP. The developed world, development partners and IFIS should come forward in attaining quick recovery from the COVID pandemic. The development approach should be more inclusive, resilient and environment friendly. The Asia-Pacific region should take efficient policies and strategies for a strengthened and universal public health system. শপিং মল ও দোকানপাট খোলার দ্বিতীয় দিনে যেন ঈদের কেনাকাটা ধুম লেগে যায়। শিশু ও বয়স্ক মানুষদের নিয়ে ভিড় ঠেলে দোকানে দোকানে যেতে দেখা যায় ক্রেতাদের। কারণ জানতে চাইলে বলছেন ফের লকডাউনের শঙ্কার কথা। স্বাস্থ্যবিধি মানা আর সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষের উদ্যোগ কেবল মাইকিং আর আশ্বাসেই সীমাবদ্ধ।
শপিং মল বিপণী বিতান খোলার দ্বিতীয় দিনেই রাজধানীর নিউ মার্কেট এলাকার চিত্র ছিল এমন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিকে বুড়ো আঙুল দেখিয়ে ছোট বাচ্চা এমনকি পরিবারের বয়োজ্যেষ্ঠদের নিয়ে কেনাকাটা করতে এসেছেন অনেকেই। কারণ হিসাবে জানালেন ফের সর্বাত্মক লকডাউনের শঙ্কার কথা। আমি না, আমার সঙ্গে দেখেন আরো অনেকেই আছে যে লকডাউন যদি আবার চলে আসে, যার কারণে আমরা কেনাকাটার জন্য ম্যাক্সিমাম লোক আসলে ব্যস্ত হয়ে পড়েছে। জামা কিনবো, জুতা কিনবো, সবকিছু কিনবো। বেশি মেনটেন করলে মানে আমাদের নিজেদের সতর্কতা বাড়াইলে ভালো হয়। একদিকে গাদাগাদি ভিড়, অন্যদিকে স্বাস্থ্যবিধি মানার নেই বালাই। জীবাণুনাশক টানেল আছে কিন্তু কাজ করছে না, আবার কোনো মার্কেটের প্রবেশপথে তাও নেই। মাইকিং করে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও মানছেন না ক্রেতারা। আমরা সচেতনের ভিতরে আছে আর কাস্টমারদেরও বলি যে আপনারা একটু দূরে দূরে দাঁড়ান, মাস্ক ব্যবহার করুন। দূরপাল্লার গাড়ি ঘোড়া চালালে যেরকম দেখা গেল বেচাকেনা টুকটাক হতে পারে। এমন অবস্থায় মার্কেট কর্তৃপক্ষের জবাব দায় সারা। একটু ডিস্টার্ব আছে মিস্ত্রি ঢাকাইছি ঠিক করার জন্য, তো এটা 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো লকডাউনের জন্য মার্কেট বন্ধ ছিল, তো যার জন্য আর কি কাজটা শেষ করতে পারিনি। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে। কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে লকডাউনের মধ্যেই শপিং মল বিপণী বিতান খোলার সুযোগ দিয়েছে সরকার, বাড়ানো হয়েছে সময়সীমাও। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চলতি বোরো মৌসুমে সরকার ধান কিনবে প্রতি কেজি 27 টাকা আর চাল 40 টাকা দরে। এতে গতবারের চেয়ে ধানে কৃষক 1 টাকা আর মিলাররা 4 টাকা বেশি পাবেন। মোট 6,50,000 মেট্রিক টন ধান ও 11.5 লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কৃষি সংশ্লিষ্টরা বলছেন এতে কৃষক নয়, লাভবান হবেন মিলাররা। 28 এপ্রিল শুরু হবে সংগ্রহ অভিযান। ধান ও 36 টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হলেও মিলারদের কারসাজিতে লক্ষ্যমাত্রা অনুসারে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেনি সরকার। ফলে পর্যাপ্ত মজুদ না থাকায় বাজারে চালের দাম দফায় দফায় বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এবছর অস্থির চালের বাজার স্থিতিশীল করতে কৃষকের কাছ থেকে মাত্র 1 টাকা বেশিতে 6.5 লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মিলারদের অসহযোগিতার পরও গতবারের চেয়ে 4 টাকা বাড়িয়ে এবার 40 টাকা কেজি দরে 10 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও 39 টাকা কেজি দরে 1.5 লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। যেহেতু ধান কাটা শুরু হয়ে গেছে, যার জন্য আজকে 26 তারিখ, আমরা 28 তারিখ থেকে প্রান্তিক কৃষকের কাছ থেকে আগামী 28 তারিখ, দ্যাট মিনস কাল বা পরশু থেকে আমরা সকল জায়গায় আমরা ধান কেনা শুরু করব। তবে ধানের ক্ষেত্রে 1 টাকা বাড়ানো ও চাল 4 টাকা বেশিতে কেনার সিদ্ধান্তে খুশি হতে পারেননি কৃষকরা। এবারও চালের বাজার নিয়ন্ত্রণে মিলারদের ভূমিকার আশঙ্কার কথা জানান কৃষি সংশ্লিষ্টরা। 1 টাকা বাড়াইছে ধান আর 4 টাকা বাড়াইছে চাউল। 1 টাকা বাড়াইছে আর 2 টাকা বাড়া, ওইটা যদি আমরা সরাসরি পাইতাম তাহলে তো আমার লাভ হইতো। ইউনিয়ন পর্যায়ে যতক্ষণ না পর্যন্ত সরাসরি কৃষকদের কাছে ধান ক্রয় না করা হবে, ততদিন পর্যন্ত আসলে যতই দাম নির্ধারণ করুক না কেন কৃষক ফসলের লাভজনক দাম পাবে না। ধানের রেট 26 টাকা থেকে 4 টাকা বৃদ্ধি করে 30 টাকা করা হোক। গেল বছরও কিন্তু সরকার মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করতে পারেনি। চলতি বছর 28 এপ্রিল থেকে ধান এবং 7 মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কুয়েতে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক এমপি শহীদ ইসলাম পাপুলের সাজার মেয়াদ 4 বছর থেকে বাড়িয়ে 7 বছর করা হয়েছে। কুয়েতের গণমাধ্যম আল কাবাস এ তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে তাকে আরও 20 লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে। এর আগে ঘুষের মামলায় তার 4 বছরের জেল এবং 53 কোটি টাকা জরিমানা করা হয়। সোমবার মানব পাচার মামলায় তাকে নতুন করে আরও 3 বছরের কারাদণ্ড দেন কুয়েতের একটি আদালত। এছাড়াও তার বিরুদ্ধে মানব পাচারের আরও একটি মামলা বিচারাধীন আছে। মানব এবং অর্থ পাচারের অভিযোগে গেল বছরের জুনে পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের পুলিশ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টি দেখা না পাওয়ায় কমছে না তাপমাত্রা। সোমবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই অবস্থায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। 30 এপ্রিলের পর কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরপর মিলতে পারে কিছুটা স্বস্তি। বৈশাখের বাতাসে ঠান্ডার ছিটে ফোটাও নেই। তীব্র দাবদাহে পুড়ছে দেশ। পানির স্তর নেমে গেছে জলাধারের। কাজে বা রুটি রুজির তাগিদে যারা বাড়ি থেকে বের হয়েছেন, একটু স্বস্তির জন্য তাদের খোঁজ করতে দেখা যায় গাছের শীতল ছায়ার। গরমে থাকা যায় না, পেটের দাহে তো গাড়ি চালাইতে হবে।
পেট তো বাঁচাইতে হবে। হ্যাঁ বেরোতে হবে, পেট আছে তখন তো বেরোতে হবে। আমার পরিবার আছে, আমি 4 জন, আমরা তো মনে করেন 4000 টাকা ঘর ভাড়া দিয়ে চলতে পারি না, পেটের দায় তাও পুরো বার হয় রোদের মধ্যে। আবহাওয়া অফিস জানিয়েছে 30 এপ্রিল পর্যন্ত গরম কমার সম্ভাবনা নেই। এরপর রয়েছে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। পর্যায়ক্রমে কিন্তু তাপমাত্রা কয়েকদিন যাবৎ বাড়ছে, সারা দেশেই 40 ডিগ্রির উপরে তাপমাত্রা উঠেছে। অনেক জায়গায় 39 আছে, 38 আছে, অর্থাৎ মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে। আমরা আশা করছি এই তাপদাহটা আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে। রমজান মাসে গরমে সুস্থ থাকতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। করোনার পাশাপাশি দেশে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ডায়রিয়াও। ভোলা, বরিশাল ও পটুয়াখালীতে দিন দিন বেড়ে যাচ্ছে রোগীর সংখ্যা। হাসপাতালে শয্যা না থাকায় চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতেও। অনেক জায়গায় দেখা দিয়েছে স্যালাইন সংকট। জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ভোলায় ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে। গেল এক সপ্তাহে আক্রান্ত হয়েছে 2832 জন। এক মাসে চিকিৎসা নিয়েছে প্রায় 5800 রোগী। হঠাৎ রোগীর চাপ বাড়ায় শয্যা সংকটে বেশিরভাগ রোগীকে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিস্টাররা করে বলি, সিস্টাররা কোনো কথা কয় না, কাছে আইয়ে না, দেখে না। সেবা আমাদের যতটুকু পাও না অতটুকু আমরা পাচ্ছি না। প্রচণ্ড রৌদ্র এই মুহূর্তে, এবং গোসলের জন্য, খাওয়ার জন্য পুকুরের পানি, খালের পানি এগুলো ব্যবহার করে এবং নন হাইজেনিক অবস্থায় খাওয়া দাওয়া করে, এবং এটাই হচ্ছে আমাদের ডায়রিয়ার মেইন কারণ। ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় স্যালাইন সংকট দেখা দিয়েছে বরিশালে। সংকট মোকাবিলায় স্যালাইন সরবরাহের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসায় এগিয়ে এসেছে সেনাবাহিনী। বরিশাল সিভিল সার্জনের হাতে তুলে দেওয়া হয় 1000 আইভি স্যালাইন। আমাদের 2টি উপজেলাতে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। প্রয়োজন মাফিক আমি এখান থেকে সেই সমস্ত উপজেলায় এবং জেনারেল হাসপাতাল সদরে আমি এটি বিতরণ করব। পটুয়াখালী জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে 15টি বেডের বিপরীতে ভর্তি আছেন 127 জন। বেড সংকটে মেঝেতে নোংরা পরিবেশেই গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ঔষধপত্র, স্যালাইন সবই আমাকে বাইরে দেখে আনা লাগবে। পানি নাই, পুষ্কুনিও নাই, টিউবওয়েলও নাই, নদীর পানি ব্যবহার করি। 127 জন রোগীর পক্ষে 7 জন নার্সের কতটুকু কর্মক্ষমতা আছে সেটা আপনারাই ভালো বুঝেন। এছাড়া ঝালকাঠি, বাগেরহাট ও পিরোজপুর সহ উপকূলীয় জেলাগুলোতে গেল কয়েকদিনের প্রচণ্ড গরমে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। করোনা বিরুদ্ধে চতুর্থ কার্যকরী টিকা হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি জনসন অ্যান্ড জনসনের টিকা প্রয়োগে সবুজ সংকেত দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি EMA। আগামী সপ্তাহে টিকাটি অনুমোদনের আভাস দিয়েছে সংস্থাটি। তবে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকির বিষয়টি এখনও বিবেচনায় রয়েছে বলে জানান কর্মকর্তারা। জার্মানির বার্লিন থেকে সেই খবর জানাচ্ছেন বিটু বড়ুয়া। ব্রিটিশ সুইডিশ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণকারীদের শরীরে রক্ত জমাট বাঁধার মতো যে সমস্যা দেখা গিয়েছিল, ঠিক একই সমস্যায় গত 13 এপ্রিল যুক্তরাষ্ট্রের তৈরি জনসন অ্যান্ড জনসনের টিকার প্রয়োগ স্থগিত করে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি EMA। টিকা গ্রহণকারীদের শরীরে কেন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চিকিৎসা বিজ্ঞানীরা চালান রাত দিন গবেষণা। অবশেষে EMA জানালো যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন অন্যান্য টিকার মতোই নিরাপদ ও কার্যকরী। তবে টিকার কারণে পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি অমূলক বলছেন জনসন অ্যান্ড জনসনের কর্মকর্তারা। এর আগে জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত টিকাটি যুক্তরাষ্ট্রে কমপক্ষে 7 মিলিয়ন মানুষের দেহে প্রয়োগ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইউরোপে 27 দেশের মধ্যে বেলজিয়াম ও ফ্রান্স টিকা গ্রহণে সম্মতি দেখালেও স্থগিতাদেশের কারণে টিকা প্রয়োগে বিরত থাকে গ্রিস, ইতালি সহ ইউরোপের আরও অনেক দেশ। ভ্যাকসিন বিশেষজ্ঞরা বলছেন অন্যান্য টিকা 2 ডোজ নেওয়া লাগলেও জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন 1 ডোজ নিলেই করোনা থেকে সুরক্ষা দেবে শতভাগ। সেই সাথে নতুন ধরনের করোনাকে রুখে দিয়ে খুব স্বল্প সময়ে মানব দেহে তৈরি করবে অ্যান্টিবডি। ইউর অনুমোদন পাওয়া টিকাগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টিকা গ্রহণের তালিকায় আছে জার্মানির বায়োএনটেক ও ফাইজারের টিকা। এরপরই রয়েছে মডার্নার ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। সবশেষে চলমান টিকা কার্যক্রমে নতুন করে যুক্ত হলো জনসন অ্যান্ড জনসনের টিকা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনা ভাইরাসে মারাত্মকভাবে বিপর্যস্ত ব্রিটেনে এখন সংক্রমণের হার কমতে শুরু করেছে। স্বাভাবিকের পথে হাঁটছে দেশটি। তবে এরই মাঝে করোনা তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক অবস্থানে ব্রিটিশ সরকার। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট।
ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়ায় স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন ব্রিটেনবাসী। তবে এরই মাঝে শঙ্কা দেখা দিয়েছে করোনার তৃতীয় ঢেউ হয়তো আছড়ে পড়বে করোনায় মারাত্মক বিপর্যয়ের শিকার এই দেশটিতে। স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা জানিয়ে বলেন, আগামী বছরের শুরুর দিকে করোনার সংক্রমণের মাত্রা আবারও বাড়তে পারে। Now, record numbers around the world. We cannot delude ourselves that COVID has gone away. I see nothing in the data now that makes me think we are going to have to deviate in any way from the roadmap, cautious but irreversible, that we have set out. নতুন ভেরিয়েন্ট ও মিউটেশন নিয়ে ইতিমধ্যে শঙ্কিত পুরো বিশ্ববাসী। ইতিমধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশে সংক্রমণের হার বাড়ছে। করোনার সাথে জীবন ব্যবস্থাকে মানিয়ে নিয়েই এগিয়ে যেতে হবে বলে মনে করছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই জনপ্রতিনিধি। মেইনল্যান্ড ইউরোপের থার্ড ওয়েভ এবং সায়েন্টিস্টদের যে সতর্কতা, এগুলো সবকিছু মিলিয়ে যদি আমরা দেখি তাহলে থার্ড ওয়েভকে রুল আউট করা যাবে না এবং আমাদের সম্ভবত সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে এবং করোনা ভাইরাসটা সামহাও ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি থাকবে বিভিন্নভাবে, বিভিন্ন ফর্মে। সুতরাং তার সাথেই আমাদেরকে বসবাস করতে হবে। একবারে রুল আউট করা যাবে না থার্ড ওয়েভ, এবং এটা আসার সম্ভাবনা আছে। গত বছরের ডিসেম্বরে করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু করে ব্রিটেন, যা এখনো চলমান। করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচতে হলে সরকারের নির্দেশনা মেনে চলার পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে সবাইকে ভ্যাকসিন গ্রহণে অংশ নেওয়া প্রয়োজন বলে মনে করেন অনেকে। আমরা পরিত্রাণ পেতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, গভর্নমেন্টের নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে এবং এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটাতে আমাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ব্রিটেনে এখনো পর্যন্ত 1.5 লাখের বেশি মানুষ মারা গেছেন, আক্রান্ত হয়েছেন প্রায় 44 লাখ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। কাতারে করোনার আক্রান্তের হার কমলেও কোনোভাবে কমছে না মৃতের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত 45 বাংলাদেশি করোনায় প্রাণ হারিয়েছেন। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারে করোনার দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণ হলেও বর্তমানে কিছুটা কমেছে আক্রান্তের সংখ্যা, তবে থামছে না মৃত্যুর মিছিল। রোববার দেশটিতে এক বাংলাদেশি সহ করোনায় মারা যান 10 জন। মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় কিছুটা আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। কাতার সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রবাসীদের। কাতারে করোনা আক্রান্তর সংখ্যা কম, মৃত্যুর হার বেশি। আজকে 10 জনের মতো মারা গেছে। আমরা প্রবাসীরা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছি। কাতার সরকার যে বিধিনিষেধ দিয়েছে, আপনারা সবাই সতর্কভাবে চলবেন এবং সব বিধিনিষেধ মেনে চলবেন। অভিবাসী ও স্থানীয় নাগরিক মিলিয়ে 26 লাখের বেশি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে প্রায় 14 লাখের বেশি মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 20,000-এর মতো। এখন পর্যন্ত 45 জন বাংলাদেশি সহ করোনায় মারা গেছে 428 জন। সময় সংবাদ, দোহা, কাতার। প্রতি বছর ফ্রান্সে রমজানে ইফতার পার্টি সহ নানা আয়োজন থাকলেও করোনা মহামারীর কারণে এবারের চিত্র একেবারে উল্টো। করোনা বিধিনিষেধের কারণে বাইরে কোনো আয়োজন নেই, তবে প্রবাসী বাংলাদেশিরা ঘরোয়া পরিবেশে আত্মীয় পরিজন নিয়ে একসাথে ইফতারের আয়োজন করছেন। সৃষ্টিকর্তার কাছে করোনা মুক্তির প্রার্থনা থাকছে ইফতারের আগ মুহূর্তে। ফ্রান্সের প্যারিস থেকে প্রবাসীদের ইফতারের খবর জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস ফ্রান্সে। সে কারণে প্রতি বছর এ মাসে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে পবিত্র রমজানের আলাদা আবহাওয়া বিরাজ করে। প্রতি বছর রমজান মাসে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের উদ্যোগে ফ্রান্সে ইফতারের আয়োজন করা হয়। করোনা সংকটের গত 2 বছর ধরে তার সম্ভব হচ্ছে না, তবে প্রবাসী বাংলাদেশিরা এবছরও আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের নিয়ে দেশের মতো ঘরোয়া ইফতারের আয়োজন করেছেন। এ সময় তারা করোনা সংকট থেকে উত্তরণের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করেন। আমি নানু বাবা মার সাথে একসাথে ইফতারি করতে পারছি। আমি বেশি করে চিন্তা করতেছি আমার দেশ বাংলাদেশের মানুষের জন্য। মা বাবা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একসাথে ইফতার করতাম, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো আর সেটা সম্ভব হচ্ছে না। তাই দেশীয় ইফতার বা দেশীয় ট্রেডিশনাল খাবারগুলো খুব মিস করি। নির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও 50 থেকে 60 লাখ মুসলমান ফ্রান্সে বসবাস করেন। অন্যান্য বছর এ মাসকে ঘিরে মুসলমানদের নানা আয়োজন থাকলেও এবার ঘরোয়া পরিবেশে ইফতার আর বাসায় তারাবির নামাজ আদায় করছেন তারা।
মোহাম্মদ হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। প্রায় 3000 বছরের প্রাচীন ঐতিহ্যের দেশ ইতালি। জুলিয়াস সিজারের সেই রোম সাম্রাজ্যের অধীনে ছিল পুরো ইউরোপ, আফ্রিকার উত্তরাঞ্চল এবং পশ্চিম এশিয়ার বিশাল ভূখণ্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী দখল করেছিল ইতালির অনেক অংশ। 25শে এপ্রিল 1945 সালে ইতালি মিত্র বাহিনীর সহযোগিতায় দখলদার মুক্ত হয়। এই দিনটিকে ইতালি পালন করে নিজেদের জাতীয় স্বাধীনতা দিবস হিসেবে। ইতালি ভ্যানিস থেকে সেই খবর জানাচ্ছেন সহকর্মী মাকসুদুর রহমান। রোমান সাম্রাজ্যের প্রাচীন দেশ ইতালি একসময় ইউরোপের প্রাচীন ঐতিহ্যের প্রায় সব স্থাপত্য শিল্প রোমানদের হাতে তৈরি হয়েছিল। এই ঐতিহাসিক দেশটির অনেক অংশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনীর দখল করে নেয়। 1945 সালের 25শে এপ্রিল ইতালি মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনীর সহযোগিতায় দখলদার জার্মান নাৎসি বাহিনীর হাত থেকে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মুক্ত হয়। এই দিনটিকে ইতালি জাতীয় স্বাধীনতা দিবস হিসেবে পালন করেন। করোনার ভয়ঙ্কর আগ্রাসনের মধ্যে ইতালি পালন করল দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দিবস। এবছর দিবসটি উপলক্ষে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা ও প্রধানমন্ত্রী মারিও দ্রাগি বিশেষ বার্তা দিয়েছেন। ৭৬তম জাতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। দিবসটিতে বিমান বাহিনীর চৌকস কসরত অভিভূত করেছে সবাইকে, যার মাধ্যমে ফুটে উঠেছে ইতালির যুদ্ধ বিমানের গৌরবময় শক্তিশালী অধ্যায়। ইতালির ৭৬তম স্বাধীনতা দিবস। আমরা স্বাধীন বাংলাদেশের লোক, তাই আমরা এখানে দ্বিতীয় হোম হিসাবে ইতালিতে বসবাস করি। তাই আমাদের সকল বাংলা কমিটির পক্ষ থেকে ইতালির স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমরা যেরকম আনন্দ পালন করি, এখনো আমরা দ্বিতীয় হোম হিসাবে আমরা এই ইতালির স্বাধীনতা দিবসকে আমরা অতি উৎসাহের সাথে আমরা পালন করেছি। ইতালির স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ইতালির ৭৬তম স্বাধীনতা দিবস করোনার জন্য ছিল খুবই সাদামাটা। বিমান বাহিনীর চৌকস কসরত ছাড়া আর কোনো রকমের বড় আয়োজন ছিল না। তবে সাধারণ মানুষকে লাল গোলাপ হাতে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে দেশ জুড়ে। বাংলাদেশি প্রবাসীরাও আনন্দে মেতেছিলেন ইতালির স্বাধীনতা দিবসে। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দোকান, শপিং মল খোলা রেখে আরও 1 সপ্তাহ বাড়ল লকডাউন। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্তে পণ্য পরিবহনও ব্যাপক কড়াকড়ি। দেশে একদিনে মৃত্যু 97। ধান চালের সংগ্রহ মূল্য বাড়ল। বাড়তি দামে কৃষক পাবে 1 টাকা আর মিলার 4 টাকা। ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের কাছ থেকে কেনার দাবি। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।